প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আছি এবং আমাদের সাথে সামি আছে। তো তোমরা অনেকেই জানো যে সামি আমাদের শিক্ষাঙ্গনের চমৎকার একজন টিচার, পাশাপাশি সে কিন্তু শিক্ষাঙ্গনের একজন স্টুডেন্টও। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে আমরা কিভাবে সামিকে আমি ভয়েস পড়িয়েছিলাম ঠিক একইভাবে আজকে তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে। সো সামি, তোর যখন ভয়েসে খুব সমস্যা ছিল, তোকে যেভাবে পড়িয়েছিলাম সেভাবে পড়াচ্ছি, একটু ভালো করে মনোযোগ দে। ঠিক আছে। প্রথম কথা যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে যে আমরা এখানে দুটো সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। এটা আমরা সবাই জানি যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। সো এটা নিয়ে সমস্যা না। এখন অ্যাক্টিভে যে বাক্যটা আমরা লিখলাম সেটা হচ্ছে মিনা অ্যাট এ ম্যাঙ্গো ইয়েস্টারডে। এটা অর্থ কি বল? মিনা গতকাল আম খেয়েছিল। ভেরি গুড, চমৎকার। মিনা গতকালকে একটি আম খেয়েছিল। এই যে প্যাসিভ যে আমরা একটা বাক্য লিখলাম, এই বাক্যটাকে আমরা প্যাসিভ করে এখানে লিখছি, রাইট? বলতে হবে এই যে এ ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই মিনা ইয়েস্টারডে, এটার বাংলা অর্থ কি? মিনা একটি আম খেয়েছিল গতকাল, বা মিনা দ্বারা একটি আম খাওয়া হয়েছিল। তাহলে আমার কথা হচ্ছে যে এই দুইটার মধ্যে অর্থগত কি পার্থক্য আছে মৌলিকভাবে? প্রথমটাতে বলছিলাম যে মিনা একটি আম খেয়েছিল গতকাল, মিনা খেয়েছিল গতকালকে একটি আম। একটি আম। এখানেও কাজটা কে করেছে? মিনাই করেছে। মিনা করছে। তাহলে মিনা কাজটা কি ছিল? এটা খেয়েছিল, খাওয়া। কে খাইছে? মিনা। কখন? গতকাল। গতকাল। মৌলিক তাহলে কি পার্থক্য? মৌলিক পার্থক্য হচ্ছে এখানে সাবজেক্টটা আগে ছিল। না, আমি মানে অর্থগত কোনো পার্থক্য আছে কিনা? না, অর্থগত পার্থক্য লাগছে না। অর্থগত কোনো পার্থক্য নাই। তার মানে আমরা যখন একটা সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, অর্থগত কোনো পার্থক্য হয় না। ভেরি গুড। বলতো দেখি যে এটা কোন টেন্সে আছে এখন এই বাক্যটা, মিনা অ্যাট এ ম্যাঙ্গো ইয়েস্টারডে? এটা হচ্ছে পাস্ট টেন্স আছে। পাস্ট কি? কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট আছে, রাইট? এটা কোন টেন্সে আছে? পাস্ট কন্টিনিউয়াস আছে, সরি পাস্ট পারফেক্ট টেন্স আছে। আচ্ছা, কনফিউশনে আছে তাই তো, যে মানে টেন্স তো আবার ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এখন স্টুডেন্টরা পারে না, স্টুডেন্ট দোষ দিলে হবে, টিচার থেকে শিখতে হবে। ঠিক আছে, খেয়াল কর। আমরা একটু আগে বলছিলাম যে এই দুইটা সেন্টেন্সের বাংলা অর্থ একই। হ্যাঁ, অর্থ একই এবং মানে কি দুটো ঘটনা একই সময়ে ঘটছে। এই দেখ, এখানে ইয়েস্টারডে লেখা, এখানেও ইয়েস্টারডে লেখা, তাহলে সময়টা কি একটা আলাদা? সময় একই। তাহলে একই সময় ঘটনাটা ঘটছে। এবার সময়কে আমরা ইংলিশে কি বলি? টাইম। হ্যাঁ, টাইম কে আমরা ইংলিশে আবার টেন্স বলি, গ্রামারের ভাষায় কি বলি? টেন্স। তাহলে এই দুইটা সেন্টেন্সের টাইম কি এক নাকি আলাদা? টাইম সময় একই। টাইম একই, তাহলে টেন্স কি আলাদা হবে? টাইম যদি আলাদা না হয় টেন্স কি আলাদা হবে? হবে। মানে দুইটা বাক্য একই টেন্স, দুইটা বাক্য। অর্থাৎ এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট, এটাও পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছি? সো এই জিনিসটা ক্লিয়ার কিনা যে দুইটা বাক্যের অর্থ এক এবং দুইটা বাক্যের টেন্সও এক। হ্যাঁ, টেন্সও একই। তাহলে প্রশ্নটা হচ্ছে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে গঠনে। কিসে? গঠনে। অর্থাৎ আমরা একটা সেন্টেন্স চাইলে দুইটা ওয়েতে বাক্য তৈরি করতে পারি। মানে যে কোনো সেন্টেন্স দুই ভাবে তৈরি করা যাবে, সেন্টেন্সটা তৈরি করা যাবে। কি কি দুই ভাবে? একটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচারে, একটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচারে। ক্লিয়ার? এখন যে কোনো সেন্টেন্স আমরা চাইলে কয়ভাবে তৈরি করতে পারবো? দুই ভাবে। এখন আমরা আজীবন শিখে আসছি, শুধু এই অংশটা শিখে আসছি টেন্সের মাধ্যমে, যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা টেন্সে পড়ছি আমরা, রাইট? এটা আমরা কখনো পড়ি নাই। এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে এটা প্রথম নতুন একটা টেন্স। আসলে না। এটা কেন পড়ি নাই? কারণ এটা আমরা ভয়েস পড়তে এসে পড়ি, সে কারণে পড়ি নাই। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমাদেরকে প্রথম যে জিনিসটা আমাদের কনফার্ম হতে হবে সেটা হচ্ছে কি, এই দুইটা সেন্টেন্সের বাংলা অর্থ এক, টেন্সও এক থাকবে। পার্থক্যটা হচ্ছে গঠনে। এর মানে হচ্ছে আমরা যে কোনো সেন্টেন্স দুই ভাবে গঠন করি। এখন আমরা দেখব যে গঠনে পার্থক্যটা কোথায়, গঠনে পার্থক্য। ঠিক আছে, খেয়াল করে দেখো, এই সেন্টেন্সে কাজটা করেছে কে? মিনা। তো যে কাজ করে তাকে আমরা কর্তা বলি। কি বলি? কর্তা। কর্তাকে ইংলিশে বলে ডুয়ার। কি বলে? ডুয়ার বা কর্তা। তাহলে কর্তা কোথায় আছে এখানে? দেখো, ভার্বের শুরুতে আছে, ভার্বের আগে আছে, বাক্যের শুরুতে আছে। এটাতে আমরা বইতে পাই এভাবে যে সাবজেক্ট যখন অ্যাক্টিভ থাকে, সাবজেক্ট যখন কাজটি সম্পাদন করে তখন তাকে অ্যাক্টিভ বলে। আর আমরা সেই জায়গায় যাচ্ছি না, আমরা খেয়াল রাখবো যে কাজটি করেছে কে? মিনা। মিনা কোথায় আছে? ভার্বের আগে, অর্থাৎ বাক্যের শুরুতে আছে কিনা? আছে।
এই কারণে এটাকে বলি আমরা অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, দ্যাট মিন্স ডুয়ারটা এখানে সক্রিয় আছে। সেম ভাবে এখানে কাজটা কি ইটার, এটা তাহলে এখানে কি কাজটা করছে কে মিনা মিনা। এখানে কি ভার্বের শুরুতে মিনা আছে? না। নাই, নাই মানে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় মানে প্যাসিভ। ব্যাপারটা বুঝতে পারছি? তার মানে অ্যাক্টিভ বাক্য কাকে বলে? যখন ভার্বের শুরু মানে ভার্বের আগে থাকবে সাবজেক্ট, তখন সেটা সাবজেক্ট নাকি কর্তা? কর্তা। হ্যাঁ, ভার্বের আগে যখন ডুয়ার বা কর্তা থাকবে তখন বাক্যটা অ্যাক্টিভ। হ্যাঁ, আর যখন ভার্বের আগে থাকবে, ভার্বের আগে যখন ডুয়ার থাকবে না তখন সেটা হচ্ছে প্যাসিভ। নিষ্ক্রিয় বা প্যাসিভ। ভেরি গুড, এটা আমরা জানতে চাচ্ছিলাম। তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভ সংজ্ঞা শিখে ফেলছি অলরেডি। তাহলে অ্যাক্টিভ কাকে বলে? অ্যাক্টিভ হচ্ছে যখন ভার্বের পূর্বে কর্তা থাকবে, ভার্বের পূর্বে ডুয়ার বা কর্তা থাকবে, কর্তা বসবে, রাইট? জি। ওকে, তাহলে প্যাসিভ কোনটা? কোনটা? যেটা হচ্ছে ভার্বের পূর্বে কর্তা থাকবে না। হ্যাঁ, ভার্বের পূর্বে কর্তা থাকবে না, ডুয়ার বা কর্তা থাকবে না। কর্তা থাকবে না। সো এতটুকু আমাদের ক্লিয়ার যে আমরা এখন থেকে অ্যাক্টিভ সেন্টেন্স বের করা বুঝতে পারবো এবং প্যাসিভ সেন্টেন্স বুঝতে পারবো। ক্লিয়ার এতটুকু? এন্ড ভেরি গুড। সো এটা একটা মানে বড় ব্যাপার যে আমাদেরকে এই জিনিস আইডেন্টিফাই করা বা কখন একটা সেন্টেন্স অ্যাক্টিভ হবে, কখন একটা সেন্টেন্স প্যাসিভ হবে। এখন আমাদের এসএসসি বা জেএসসি বা এইচএসসি তে আমাদের চেঞ্জিং সেন্টেন্স একটা প্রশ্ন হয়, ঠিক আছে? যে একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো। এখন আমরা দেখব কিভাবে এই কাজটা ঘটছে এখানে, রাইট? সো সবাই একটু তুমি একটু খেয়াল করো যে এখানে আমরা একটু মুছে ফেলি জিনিসগুলো, ঠিক আছে? একটু মুছে ফেলি, রাইট? ওকে, দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। আমরা কি জানি যে একটা সেন্টেন্সের অবজেক্ট এ ম্যাঙ্গো, ইয়েস্টারডে কেন অবজেক্ট না, এটা কি জানি? দ্যাট মিন্স আমাদেরকে অবজেক্টের সংজ্ঞা জানতে হবে। অবজেক্ট কাকে বলে? আমরা অনেক স্টুডেন্ট আছে যারা ভয়েস কম বুঝি, তাদের মূল কারণটা হচ্ছে আমরা অবজেক্টটা বুঝি না, রাইট? সো দেখো আমরা অবজেক্টটা কিভাবে বের করি। একটা ভার্বকে বাক্যের ভার্বকে যদি আমরা হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করি, প্রশ্ন করার পর যে অ্যানসারটা পাবো সে অ্যানসারটাই হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? যেমন মিনা অ্যাট হোয়াট, মিনা খেয়েছিল হোয়াট, কি খেয়েছিল? এ ম্যাঙ্গো। তাহলে আমরা আনসার পাচ্ছি এ ম্যাঙ্গো, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, রাইট? আচ্ছা, এরপর দেখো তো আমরা এখানে যখন পরিবর্তন মানে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করলাম, আমরা কি ইয়েস্টারডে কে চেঞ্জ করেছি? ইয়েস্টারডে এখানে যা আছে হুবহু তাই এখানে হয়ে গেছে না? দ্যাট মিন্স কি কি চেঞ্জ করছে? শুধু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টে কি হয়ে গেছে? দেখো এখানে সাবজেক্ট হয়ে গেছে, রাইট? আচ্ছা, দ্যাট মিন্স আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্টই পরিবর্তন করতে হবে, এর বাইরেগুলো আমাদের চেঞ্জ করার দরকার নেই। এরপর দেখো তো তুমি কি হয়েছে, দেখো সাবজেক্ট এখানে কি হয়ে গেছে? অবজেক্টের জায়গায় চলে গেছে না? চলে গেছে। এরপর দেখো এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। বাট এখানে আমরা একটা কি বসাইছি? ওয়াজ। ওয়াজটা কি ভার্ব? একটা বি ভার্ব, রাইট? এটা বাড়তি বসছে না এক্সট্রা বসছে। আবার দেখো এখানে কি কোনো বাই আছে উপরে? এটা আমরা বাড়তি বসাইছি না? দ্যাট মিন্স বাই, এটা প্যাসিভে বাড়তি বসছে। এখানে ভাবটা আছে V2 তে, বাট আমরা এটা করছি কি V3। তাহলে মনে রাখতে হবে প্যাসিভের ভাবটা সবসময় কি হবে? V3 হবে। ক্লিয়ার? সো আমাদের ভয়েস পড়া শেষ। কিভাবে দেখাচ্ছি। ছোটটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সব ঠিক থাকবে, সবগুলো সেন্টেন্সে সব ঠিক থাকবে, শুধু চেঞ্জটা হবে কোথায়? বি ভার্বের জায়গায়। কিরকম চেঞ্জ হবে? বি ভার্বটা বসবে সবসময় এখানে যে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকে সেটা অনুসারে। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে অ্যাডটা V2 তে আছে, তাহলে আমরা বি ভার্বটাকে এখানে V2 তে নিয়ে যাব, মানে পাস্ট ফর্মে নিয়ে যাব। সো বি ভার্বের পাস্ট ফর্ম কি? ওয়াজ বা ওয়্যার। তাহলে সেক্ষেত্রে এই ম্যাঙ্গোর সাথে ওয়াজ বসছে। যদি এখানে অ্যাটের জায়গায় V1 থাকতো তাহলে আমরা এখানে অ্যামিজার লিখতাম। ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় পুরো স্টেপটা আমরা আবার লিখি এখানে একটু একপাশে, তাহলে সহজে বুঝতে পারবা, ঠিক আছে? না এটা থাকুক, আমরা এটা এই পাশে লিখি, ঠিক আছে? সেটা হচ্ছে নোটটা হচ্ছে এরকম হবে যে কোনো একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাতে হলে শুধুমাত্র সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের পরিবর্তন হবে, ঠিক আছে? অন্যগুলা স্থির থাকবে, পরিবর্তন হবে, বাকিগুলো স্থির থাকবে, রাইট? আচ্ছা, আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করা। 2 নম্বর যেটা কাজ সেটা হচ্ছে একটা বি ভার্ব যুক্ত করা, রাইট? এটা অতিরিক্ত এক্সট্রা। সো বি ভার্ব যুক্ত করব আমরা। বি ভার্বটা কি অনুসারে হবে? হ্যাঁ, বি ভার্ব যুক্ত করব করা, আর বি ভার্বটা চেঞ্জ হবে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব অনুসারে, ঠিক আছে? সো মেইন ভার্ব অনুসারে লিখি আমরা
মেইন ভার্ব মেইন ভার্ব অনুসারে পরিবর্তন হবে, ঠিক আছে। এরপর নাম্বার 3 তে আমরা মেইন ভার্বটাকে বি3 করব সব সময়, তাহলে মেইন ভার্ব সব সময় বি3 হবে, মেইন ভার্ব সব সময় বি3 বি3 হবে, রাইট। জি। এবার 4 বাই যুক্ত হবে, এন্ড 5 হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করা। এক্ষেত্রে মনে রাখতে হবে প্রথমটার ক্ষেত্রে এবং 5 নম্বরটার ক্ষেত্রে যদি প্রোনাউন থাকে পরিবর্তন হবে, প্রোনাউন থাকলে পরিবর্তন হবে, প্রোনাউন পরিবর্তন হবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, ঠিক আছে। সো এবার আমরা একটু আবার দেখি এই যে 5টা কথা, আমরা এই 5টা কথাকে খুব সংক্ষেপে এভাবে লিখতে পারি যে এভাবে অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্টকে অবজেক্ট করব, মানে সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব। এরপর আমরা কি করি, বি ভার্ব যুক্ত করি। এবার মেইন ভার্বটাকে কি করি আমরা, বি3 করি। এরপর আমরা কি যুক্ত করি, বাই। সো এটাই আমাদের কাজ। সো এখন তাদের কাজটা এখানে হয়েছে না, হয়েছে। এখন যদি তুমি চাও যে আমি এখানে অ্যাড রাখবো না, ঠিক আছে, আমি এখানে অ্যাড রাখবো না, আমি এখানে রাখবো মনে করো ইট, তাহলে কি হবে, আমরা ধরলাম এখানে স্টাডি নাই, সো ইট আছে এখানে, তাহলে ভি1 এটা। তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যে বি ভার্বটা আছে না, এই বি ভার্বটাকে আমরা এখানে, এই বি ভার্বটাকে আমরা এখানে তখন ভি1 লিখবো, বিকজ এখানে ভি1 আছে। এবং বি ভার্বে ভি1 কি বলো, এম ইজ আর, এম ইজ আর। তাহলে এখানে আমাদের কি হবে, যদি এই ম্যাঙ্গো তাহলে কি হবে, ইজ হবে, ঠিক আছে, ইজ হবে, রাইট। এখন ধরো যদি এখানে ইজ ইটিং থাকে তাহলে আমরা কি করব, খুবই সিম্পল, যদি এখানে কোনো অক্সিলারি থাকে এই অক্সিলারি হুবহু এখানে বসাই দিব, ঠিক আছে, এটা হুবহু বসাই দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে যে আমরা জানি এখানে একটা বি ভার্ব বসবে, রাইট, এই বি ভার্বটা আমরা এখানে লিখলাম আগে, ঠিক আছে। বি ভার্বটা বসবে কি অনুসারে, মেইন ভার্ব অনুসারে। মেইন ভার্বটা এখানে কোন ফর্মে আছে, আইএনজি তে আছে না, তাহলে আমি এটাকে আইএনজি করে দিই, সিম্পল, ক্লিয়ার। যদি এখানে এই বাক্যটা ইজ না হয়ে যদি ওয়াজ থাকে, যে দেখো ওয়াজ হয়, তাহলে এখানে জাস্ট শুধু চেঞ্জ হবে কোথায়, ইজের জায়গায় এই হুবহু ওয়াজটা আমরা নিচে লিখে দিব। সো আমাদের আর বাকি কিছু চেঞ্জ করতে হচ্ছে না। এরপর দেখো যদি আমরা এখানে ওয়াজ ইটিংটা না পেয়ে যদি আমরা এরকম পাই যে মিনা হ্যাজ ইটেন, রাইট, তাহলে আমরা কি করব, সিম্পল, দেখো আমরা এই হ্যাজটা হুবহু এখানে লিখে দিব, ঠিক আছে। এরপর আমরা দেখব মেন বি ভার্বটা বসবে কি অনুসারে, মেন ভার্ব অনুসারে। ইটেনটা কোন ফর্মে আছে, বি3 তে, তাহলে আমরা এটাকে বি3 করে দিব। তো বি ভার্বে বি3 হচ্ছে বিন, ক্লিয়ার, খুবই সিম্পল। যদি আমরা চাই এই বাক্যটাকে এভাবে লিখতে যে উইল ইট, কি আছে, উইল ইট। এখন আমরা কি করব, ঠিক আছে, দেখো এবার খুবই সিম্পল। আমরা প্রথমে এখানে উইলের জায়গায় এখানে উইল লিখে ফেলবো, অক্সিলারি হুবহু লিখে ফেলবো। এরপর আমরা এক্সট্রা বি ভার্বটা লিখবো। এখন খেয়াল করো উইল ইট, উইলটা হচ্ছে একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পরে কি ভার্ব কখনো চেঞ্জ হয়, হয় না, বেস ফর্ম হয়, বেস ফর্ম হয়, রাইট। তাহলে এখানে বি ভার্বটাও বেস ফর্ম হবে, তাহলে বি ভার্বটা বেস ফর্ম হলে কি হবে, বি নট, তাই তো। তাহলে উইল বি তো বেস ফর্মে হবে, এখানে চেঞ্জ হবে না কোনো, তাহলে উইল বি থেকে যাবে, ক্লিয়ার। আর বাকি সব সেম থাকবে। মানে যত রকমের সেন্টেন্স আছে, যে কোনো টেন্সেরই সেন্টেন্স হোক না কেন, আমরা যখন একটা প্যাসিভ করব আমাদের মূল কাজ থাকবে ভার্বে, কোথায়, ভার্বে, আর কোনো কাজ থাকবে না। এক্ষেত্রে অক্সিলারি হুবহু বসাই দিব, আর মেইন ভার্বটাকে আমরা কি করব, বি ভার্বটাকে আমরা মেইন ভার্ব অনুসারে চেঞ্জ করব। সো আমাদের ভয়েস পড়া শেষ। এবার আমরা কয়েকটা প্র্যাকটিস করে দেখি আসলে আমরা হইছে কিনা আমাদের, ঠিক আছে। সো দেখো এখানে 4টা এক্সারসাইজ দিচ্ছি আমরা, ঠিক আছে। আসলে তুমি করবে, আমি দেখাচ্ছি তোমার, তুমি বলো কি আনসার হবে। বল সাবজেক্ট কে এখানে, সাবজেক্ট দে, দে, ভার্ব কে, ইনভাইটেড, অবজেক্ট কে, রিলেটিভ, দে আর রিলেটিভস, পুরোটা হচ্ছে অবজেক্ট, রাইট। তাহলে এটা আমার দরকার নাই আছে, ওকে। এবার প্রথম কাজ কি, সাবজেক্টকে অবজেক্ট করা, স্যার অবজেক্টকে সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে করলাম রিলেটিভস, দে আর রিলেটিভস, রিলেটিভস। হ্যাঁ, তারপর সেকেন্ড কাজ কি, মেইন ভার্ব অনুসারে বি ভার্ব বানানো, হ্যাঁ বি ভার্বটা বসবে এখানে। সো বি ভার্বটাকে বসাইলাম মেইন ভার্ব অনুসারে। মেইন ভার্বটাকে এখানে ইনভাইটেড, এটা কোন ফর্মে আছে, বি2 তে, বি ভার্বটা বি2 হবে। বি ভার্বে বি2 মানে কি, ওয়াজ বা ওয়্যার, রাইট। সো এখানে দে আর রিলেটিভস এর কি বসবে, ওয়াজ বসবে না ওয়্যার বসবে, দে আর রিলেটিভস ওয়্যার, ওয়্যার বসবে, যেটা প্লুরাল ওয়্যার, ঠিক আছে। এরপর কি হবে এখানে, মেইন ভার্বটা বি3 হবে সব সময়। তাহলে ইনভাইট এখানে বি2 তে আছে, এটা বি3 ও সেম ফর্ম, ইনভাইটেড,
বাই ফাইন। এরপর এক্সট্রা বসবে বাই, এরপর সাবজেক্টটাকে অবজেক্ট, তাহলে এটা কি যাবে দেম হবে দ্যাম হবে। বাকি আছে কি এট দ্য পার্টি, এট দ্য পার্টি। এটা সিম্পল হয়ে গেছে, ক্লিয়ার। পরটা চেঞ্জ করি আমরা আবার। সো এখানে সাবজেক্ট সি, সি ভার্ব হচ্ছে হ্যাজ বিল্ট, অবজেক্ট হচ্ছে দা হাউস দ্য হাউস, তাহলে অবজেক্টকে দ্য হাউস, দ্য হাউস। এরপর কি করবো আমরা, হ্যাজ বিল্ট আছে না, হ্যাজটা হুবহু বসে যাবে, অক্সিলারি বসে যাবে, এটা ভি1 আছে এরপর এক্সট্রা ভিভার্বটা বসবে, রাইট, বি বসাইলাম। ভিভার্বটা বসবে কি অনুসারে, ওই মেইন ভার্ব। মেন ভার্ব কোন ফর্মে আছে এটা স্যার? বি0 তে আছে, না, এটা বি3 তে আছে। বিল বিল্ট ভি3 বিল্ড বিল্ড বিল্ড, আর হ্যাভ এর পরে অলওয়েজ বি3 বসে, তাহলে এটা বি ভাবে বিন হবে ভাই। তারপরে ইজ বিন বিল্ট মেইন ভার্বটা বি3 হবে আবার, বিল্ট তাহলে বিল্ডই হবে। তারপরে বাই দা, বাই হার, সেটা হার হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো সাবজেক্ট হচ্ছে উই, আর প্রিপেয়ারিংটা হচ্ছে ভার্ব, আওয়ার নিউ প্রজেক্টটা হচ্ছে অবজেক্ট। সো আওয়ার নিউ প্রজেক্ট, আর বসে যাবে আওয়ার নিউ প্রজেক্ট। এরপর আমরা আরটা এখানে বসাই দিব, কিন্তু ঝামেলাটা হচ্ছে আওয়ার নিউ প্রজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে আরটা হচ্ছে প্লুরাল, কারণ উই এর সাথে আর বসে, উইটা হচ্ছে প্লুরাল, তাই এখানে আর বসছে, তাহলে আওয়ার নিউ প্রজেক্ট সিঙ্গুলার, তাহলে আর বসবে ইজ বলবে না, তাহলে আর এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইজ। ভেরি গুড, ওকে। এরপর এক্সট্রা কি বসবে, এটা হচ্ছে বি ভার্ব, বিভাগ বসবে কি অনুসারে, এই মেইন ভার্ব। কোন ফর্মে আছে এটা, প্রিপেয়ারিং, এটা আইএনজি আইএনজি আছে, তাহলে আমরা এটাকে আইএনজি করব, বিং, রাইট, ইজ বিং। এবার কি করব, বি3, প্রিপেয়ার্ড প্রিপেয়ার বি3 হচ্ছে প্রিপেয়ার্ড বাই বাই আস by us. Okay. So last one. Govt should take steps. তাহলে govt subject, should take হচ্ছে verb, steps হচ্ছে এখানে object। আর এটা আমরা দরকার নাই, তাহলে steps থেকে আমরা আগে নিয়ে আসবো steps, ওকে। এরপর auxiliary হু বসে যাবে বি ভার্ব হবে should, এবার এক্সট্রা বিভাগ বসে যাবে। সো বসালাম, বিভাগে চেঞ্জ হবে এখানে, কেন হবে না, কারণ এটা should হচ্ছে মডেল ভার্ব, ছোট মডেল ভার্ব, মডেল এরপরে বেস ফর্ম বসবে এখানে, রাইট, ওকে। এবার বি3, টেকে বি3 কি টেকেন টেকেন, এরপরে বাই গভট, আর এটা বসে যাবে বাকিটা হুবু বসে যাবে এগেইনস্ট করাপশন, এগেইনস্ট করাপশন। সো এই হচ্ছে আমাদের একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আশা করছি তোর ক্লিয়ার এখন, ঠিক আছে। এখন আমরা একটু বুঝে বলি, সেটা হচ্ছে যে ভয়েসের আমাদের পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন হয় মূলত তিনটা জায়গা থেকে প্রশ্ন হয়, একটু বুঝে বলি, সেটা সব ক্লাসেই এসএসসি এইচএসসি সব জায়গায়, সে তিনটা জায়গাকে একটু বুঝে বলি। সেটা হচ্ছে যে মানে তিন ধরনের সেন্টেন্সের কি হয়, ভয়েস বা প্যাসিভ হয়, ঠিক আছে। তিন ধরনের সেন্টেন্সের প্যাসিভ হয়, সেই তিন ধরনের সেন্টেন্স হচ্ছে কি, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ কোনটা, যে সেন্টেন্সগুলো সাধারণত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই গঠনে থাকে, আর আমরা আজকে মূলত এটা আলোচনা করছি, রাইট। সো এর বাইরে প্রশ্ন হয় ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। তো আজকের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ অংশটা, যেটাকে আমরা পার্ট 1 বলছি, কি বলছি, পার্ট 1 আজকে আমরা আলোচনা করলাম, এবং আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই যে ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ এই দুইটা সেন্টেন্স আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে শিখবো, এবং সেটা হবে আমাদের পার্ট 2, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। সামিকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, এবং তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থেকে ভয়েসটা খুব সুন্দরভাবে শেখার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।